প্রথমেই সমস্ত শ্রোতা দর্শক, আন্দোলনকারী জুনিয়র ডাক্তার এবং তার সমর্থনে পাশে এসে দাঁড়ানো সমস্ত শ্রেণীর আপামর নাগরিক সমাজকে আমার প্রণাম এবং অন্তর থেকে শ্রদ্ধা জানাই। আজকে আমাদের আন্দোলন প্রায় 39তম দিনে এসে পৌঁছেছে। গতকাল আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর ডাকে ওনার বাড়িতে মিটিংয়ে গেছিলাম, আমরা আলোচনায় বসেছিলাম। সেখানে আমাদের যে 5টি সুস্পষ্ট দাবি আছে, 5 দফা দাবি, সেগুলো নিয়ে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করি। আলোচনায় মূলত যে দাবিগুলি আমরা প্রথম দিন থেকেই করে আসছি, যে 9ই আগস্টের যে ঘটনা এবং তারপরে 10, 12, 14 এবং গোটা তদন্ত প্রক্রিয়ায় কলকাতা পুলিশ যেরকমভাবে নিষ্ক্রিয় এবং ন্যাক্কারজনক ভূমিকা রাখতে রাখতে গেছিলেন, তা নিয়ে প্রশাসনিক স্তরে এবং সর্বোপরি সমাজের মধ্যে যে অনাস্থা তৈরি হয়েছে, তা নিয়ে আমরা খুব সুস্পষ্ট দাবি জানাই। ঠিক একই রকমভাবে গত 39 দিন ধরে স্বাস্থ্যক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি, যে সিন্ডিকেট চক্র, যে নেক্সাস, যে ভয়ের বাতাবরণ ক্রমশ প্রকাশ্যে এসছে, যেটা প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং হাসপাতালের সামনে এসছে, প্রত্যেকটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে জুনিয়র ডাক্তাররা যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে রাস্তায় নেমেছেন, কলেজ কাউন্সিলের সামনে প্রতিবাদ করেছেন, প্রিন্সিপালের সামনে প্রতিবাদ করেছেন, তার ছবি উঠে আসে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকটি দাবি অত্যন্ত সহানুভূতির সঙ্গে শোনেন এবং তারপরে আলোচনার মাধ্যমে তিনি আমাদেরকে জানান সিপি, অর্থাৎ সিপির পদে যিনি আসীন ছিলেন বিনীত গোয়েল, ডিসি নর্থ, ডিএমই এবং ডিএইচএসকে অপসারণ করা হচ্ছে। কিন্তু ব্যক্তিদের সরিয়ে দিয়ে যে দাবিটা আপনারা তুলছেন যে সিস্টেমকে জঞ্জাল মুক্ত করতে হবে, পরিষ্কার করতে হবে, সেইটা হবে, সিস্টেমটা চেঞ্জ হবে। 39 দিন ধরে আমরা আজকে রাস্তায় আছি। আমরা রাস্তায় নেমে কালকে রাতে যে দীর্ঘস্থায়ী আলোচনার মাধ্যমে এইটা ছিনিয়ে আনতে পেরেছি যে কলকাতা পুলিশের সিপি হিসেবে বিনীত গোয়েল যে ভূমিকা রেখেছেন তা একেবারে নক্কারজনক, নিষ্ক্রিয় এবং তিনি যে সিপি হিসেবে কমপ্লিটলি ব্যর্থ, তা আমাদের আন্দোলনের একটি আংশিক জয়। ডিএমই এবং ডিএইচএসকে অপসারণ করে স্বাস্থ্য ভবনের যে এতদিনের ব্যাপক দুর্নীতি ছবি উঠে এসছে, ডিএমই ডিএইচএসকে সরিয়ে দিয়ে আমরা মনে করি সেটা আমাদের আন্দোলনের আংশিক জয়। কিন্তু অবশ্যই শুধুমাত্র প্রশাসনিক স্তরে কিছু ব্যক্তির সরানো বা তাদেরকে অপসারণের মাধ্যমে আমাদের নিরাপত্তা বা আমাদের সুরক্ষা দাবি তা মিটিয়ে দেয়া যায় না। আমরা মনে করি যে আন্দোলনের কিছু দাবি এখনো অবধি আমরা ছিনিয়ে আনতে পারলেও, আন্দোলনের আংশিক জয় হলেও সমস্ত আলোচনা হয়নি, এরপরেও আলোচনা করতে লাগবে, বিশেষত নিরাপত্তার প্রশ্নে, সুরক্ষার প্রশ্নে এবং সর্বোপরি এখনো প্রিন্সিপাল সেক্রেটারিকে অপসারণ নিয়ে কোনো রকম কোনো সদর্থক ভূমিকা রাখা হয়নি। এর পাশাপাশিও নিরাপত্তা এবং সুরক্ষার প্রশ্নে আমরা অত্যন্ত সুস্পষ্ট কিছু দাবি রেখেছি। বেশ, আমি নিরাপত্তার প্রশ্নে একেবারে আমি সুপ্রিম কোর্টের আজকে মাননীয় প্রধান বিচারপতি কি বলছেন সেটা আলোচনার একটা অংশ আপনাদের দেখাবো। হ্যাঁ, প্রথমত আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন রাত দখল, ভোর দখল, এগুলি করে কোনো রকম কোনো লাভ হয়নি। আমি এই বক্তব্যটির সঙ্গে কমপ্লিটলি ডিসএগ্রি করি। গত 39 দিন ধরে যেভাবে সাধারণ মানুষ আমাদের পাশে থেকেছেন, যেভাবে প্রত্যেকটি মুহূর্তে আমাদের সঙ্গে থেকেছেন, আমরা যখন অবস্থান কর্মসূচি শুরু করেছি তারা আমাদেরকে প্রত্যেকটি জিনিসের যোগান দিয়ে, আমাদের হাতে হাত মিলিয়ে প্রত্যেক দিন আমাদের সঙ্গে থেকে জিজ্ঞেস করেছেন তোমাদের কি লাগবে। এই আন্দোলন নাগরিক আন্দোলনে পরিণত না হলে আজকে আমরা যেই দাবি আদায় করে আনতে পেরেছি, বিনীত গোয়েলকে যেভাবে অপসারণ করতে পেরেছি, তা কোনো রকমভাবেই সম্ভব ছিল না। আজকে আপামর নাগরিক সমাজের আন্দোলন হিসেবে আমার প্রত্যেকটি মানুষকে কুর্নিশ এবং তাছাড়া এই আন্দোলনের এই ব্যাপকতা পাওয়া সম্ভব ছিল না। ওনাদের তো দাবি ছিল না যে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রী পদত্যাগ, এটা তোমাদের ছিল। ওরা তো তুমি শুরু করলে না যে কি যায় আসে এই সাধারণ মানুষের তো যায় আসে। রাত দখলের আন্দোলনে বারাসাতে রাতের বেলা গুন্ডা বাহিনী হামলা চালায়, তার ঠিক পরেই আমরা বারাসাতে গিয়ে অভয়া ক্লিনিক করি। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি কোনো রকমভাবে পাল্টা হামলা এগিয়ে আসে, সেক্ষেত্রে জুনিয়র ডাক্তার আন্দোলনের সাথী হিসেবে সেখানে পাল্টা আঘাত ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমরাও রাখি। তৃতীয়ত, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যে কথা উঠেছিল, আমরা আন্দোলনের শুরু থেকে পরিষ্কার দাবি জানিয়ে এসেছি স্বাস্থ্য ব্যবস্থার আপামর সংস্কার ছাড়া শুধুমাত্র কিছু প্রশাসনিক কর্তা ব্যক্তিদের অপসারণ করিয়ে এই আন্দোলনের জয় আনা বা স্বাস্থ্য ব্যবস্থাকে
তার সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব নয়। আমাদের দাবিগুলো এক্স্যাক্টলি কি ছিল? আমরা বলেছি আমরা কর্মবিরতিতে আছি, আমরা ফিরতে চাই, কিন্তু আমরা সুরক্ষিত নই। আমরা কেন সুরক্ষিত নই তার সঙ্গে সম্পূর্ণভাবে জড়িয়ে আছে রোগী পরিষেবা, রোগী পরিকাঠামোর প্রশ্নটি। কেন না আমার বোন মনে হয় বলতে এই প্রশ্নগুলো ওঠে, সেই প্রশ্নগুলোকে আপনারা রাজনৈতিক তরজার দিকে নিয়ে যান। আরে অন্য কোনো রাজনৈতিক দল এলেই বা কি হতো? আজকে তৃণমূল কংগ্রেসের জায়গায় যদি সিপিএম আসতো, বিজেপি আসতো, কংগ্রেস আসতো, কি হতো? আমরা নির্ভয়া দেখিনি, আমরা হাতরাস দেখিনি, আমরা উন্নাও দেখিনি, আমরা কামদুনি দেখিনি, আমরা তাপসী মালিক দেখিনি। আমরা দেখেছি, আমরা প্রত্যেকটি ঘটনা দেখেছি, আমরা চুপ করে দেখেছি। আজকে যে গণতান্ত্রিক স্পেসের কথা বারবার বলা হয়েছে, যে কথা বারংবার বলা হয়েছিল, যে রাত দখল যে ভোর দখলের কথা লোকজন মনে করছেন যে সেগুলি করে কিছু হবে না, আজ সেই রাত দখল, সেই ভোর দখল আজকে আমাদের আন্দোলন, জুনিয়র ডাক্তারদের আন্দোলন, যে নাগরিক সমাজের আন্দোলন, সেই গণতান্ত্রিক স্পেসের জন্ম দিয়েছে। এইরকম ভাবে সামাজিক আন্দোলনগুলো গণতান্ত্রিক স্পেসের জন্ম দেয়। দেখুন, মূল কথাটা হচ্ছে আজকের আলোচনায় প্রেজেন্ট থাকা একমাত্র মহিলা প্রতিনিধি হিসেবে নির্দেশিকায় যে মহিলাদের রাত্রেবেলা কাজ করতে দেয়া হবে না, এটা নিয়ে আমারও কিছু বক্তব্য আছে। নিশ্চয়ই। প্রথমত, এই যে নির্দেশিকাটি, এটা ব্যক্তিগতভাবে একটি ডাক্তার হিসেবে এবং একজন মহিলা হিসেবে আমার কাছে অত্যন্ত অপমানজনক, অত্যন্ত অপমানজনক। কোনো নৈতিকভাবে সবকিছু বাদ দিলেও এটা আমার ব্যক্তিগতভাবে এবং ওখানে প্রেজেন্ট থাকা প্রত্যেকটি মানুষের কাছে, যে সমস্ত মহিলারা রাত দখল করেছেন, প্রত্যেকের কাছে অত্যন্তভাবে অপমানজনক। দ্বিতীয়ত, দুজন মহিলা ডাক্তারকে একসঙ্গে কাজ করার সুযোগ দিলেই তাদের সুরক্ষা এনশিওর করা যায় না। তৃতীয়ত, ওই নির্দেশিকাটি প্রমাণ করে যে রাজ্য সরকার বা প্রশাসন আমাদেরকে সুরক্ষা দিতে ব্যর্থ। অতএব তারা এমন একটা মধ্যযুগীয় পিছিয়ে পড়া মানসিকতা এবং কার্যত একটি ফতোয়া জারি করে আমাদেরকে বলছেন যে তোমরা ঘরে ফিরে যাও, আমরা না তোমাদেরকে সুরক্ষা দিতে পারছি না। চতুর্থত, আমার প্রশ্ন আছে, ঠিক আছে মহিলা ডাক্তাররা নাও ঘরে ফিরে গেলেন, যারা ওখানে মহিলা সুরক্ষা কর্মী আছেন, যারা ওখানে মহিলা নার্স আছেন, যারা ওখানে মহিলা রোগী আছেন, যারা ওখানে রোগী মহিলা পুরুষ বাদ দিয়ে যারা ওখানে রোগী আছেন, যে সমস্ত মহিলারা রাতেবেলা কাজ করতে বাধ্য হন। কয়েকদিন আগে সেই সময় একটা ঘটনা উঠে এসেছিল যে মহিলা যারা নাট্যকর্মী তারাও একই জিনিস বলেছিলেন যে আমাদের সুরক্ষা তাহলে কোথায়? তাহলে কার্যত প্রশাসন স্বীকার করে নিচ্ছেন যে আমরা সুরক্ষা দিতে পারছি না, বাবা তোমরা ঘরে ফেরো। এরকম নয়, ব্যাপারটা এরকম নয়। সেই নির্দেশিকা আমার কাছে কিছু সময়টা কমিয়ে দিতে, তার মানে তার দাঁড়ায় না। আমি যখন ইন্টার্নশিপ করেছি, আমি যখন হাউস স্টাফশিপ করেছি, আমি কাজ করেছি। আজকে আমার সিনিয়ররা, আমার জুনিয়ররা, আমার কলিগরা রাতের পর রাত জেগে কাজ করেন। তখন করতেন কি করে? এতদিন তো হয়নি। এটা বিক্ষিপ্তর ঘটনা ঘটেছে, এটা দুর্ভাগ্যজনক, অত্যন্ত ঘটনা, কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। বিক্ষিপ্ত ঘটনাই ঘটে এতদিন ধরে স্বাস্থ্য ক্ষেত্রে যে নেক্সাস, যে চক্র, যে দুর্নীতি চলেছে, তার আজকে ফাইনাল কালমিনেশন ঘটনা। দীর্ঘদিন ধরে কোন রকম কোনো কন্ট্রাকচুয়াল ছাড়া কোনো রিক্রুটমেন্ট নেই। টিকাকর্মীদের রিক্রুটমেন্ট হচ্ছে কন্ট্রাকচুয়াল স্তরে, কোনো ডাক্তারদের রিক্রুটমেন্ট নেই। কার্যত বড় বড় বিল্ডিং হচ্ছে পেরিফেরিতে, অথচ তাতে কোনো ডাক্তার নেই। কেন রোগীদেরকে, প্রত্যেকটি রোগীকে সামান্য চিকিৎসার জন্য কলকাতামুখী হতে হবে আমাকে বলতে পারেন? কেন এটা সামান্য চিকিৎসার জন্য প্রত্যেকটি জায়গায় ডিস্ট্রিক্ট স্তরে মেডিকেল কলেজ খুলে দেওয়া হয়েছে, হাসপাতাল খুলে দেওয়া হয়েছে, প্রাইমারি লেভেলে পুরোটা খতিয়ে দেখবেন। রাজ্যে এই মুহূর্তে মেডিকেল কলেজ আছে 24টি। মুখ্যমন্ত্রী আগের দিন রাজ্যে মেডিকেল কলেজে আছে 24টি, সেখানে আমার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 100 কোটি টাকা। আমি যদি শুধুমাত্র মেডিকেল কলেজগুলো নিয়ে কাজ করি তাহলেও পড়ে হচ্ছে 4 কোটি টাকা। মনে রাখবেন, স্বাস্থ্য ব্যবস্থাটায় মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলি শুধু টার্সিয়ারি লেভেলে। প্রয়োজন আছে আপামোর 39 দিনের যে ঘটনা ঘটেছে, আমার সহকর্মিনী যখন হাসপাতালে রাতের বেলা এরকম ভাবে নৃশংসভাবে হত্যা হয়, তখন আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি কাজে ফিরতে পারবো না। সবাই সমবেত আপনাদের সাথে, না আমরা কাজে ফিরতে পারবো না। আমি ব্যক্তিগতভাবে মানুষগুলোর কথা ভাববেন তো আপনারা? হ্যাঁ ভাবছি, কিন্তু আমি আমার তাদের যে অসুবিধা হচ্ছে তাদের কি দোষ? আমার কলিগের কথা ভাবছি। গোটা সমাজ ভাবছে, এটা একেবারে বটম লাইন। আমি